হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আজকে আমরা মূলত আক্কেল দাঁত নিয়ে আলোচনা করব। সাধারণভাবে আমাদের যদি দাঁতে ব্যথা হয় তাহলে সেই যন্ত্রণা কিন্তু আমরা সহ্য করতে পারি না, আর সেটা যদি আক্কেল দাঁতের ব্যথা হয় সেটা তো আরো যন্ত্রণাময়। কিন্তু এই আক্কেল দাঁত কিন্তু অনেক বেশি বিপদ ঘটাতে পারে যন্ত্রণার বাইরেও। মানে সেই আক্কেল দাঁত যদি ঠিক মতন না ওঠে, মানে আমি যেটা বলতে চাইছি যে বাড়ির একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেই জায়গার মধ্যে এই আক্কেল দাঁতটি ওঠে। আপনারা সকলেই জানেন একেবারে শেষ প্রান্তের যে দাঁতটি। এখন কথা হচ্ছে, যদি এই আক্কেল দাঁত ওঠার জন্য যদি পর্যাপ্ত জায়গা না থাকে, তখন কিন্তু একটা অ্যাপারেন্ট পজিশনে কিন্তু এটা বেড়ে ওঠে, এবং যেটা কিন্তু আরো অনেক বেশি ভয়ানক। তো আসুন আজকে আলোচনা করি এই আক্কেল দাঁত নিয়েই। এই আক্কেল দাঁতের সমস্যা কত বড় সমস্যা হতে পারে, এবং আক্কেল দাঁত যদি সমস্যার সৃষ্টি করে তার চিকিৎসা কি আছে, এবং এই আক্কেল দাঁত যদি একেবারে খুব বাজে পরিস্থিতির সৃষ্টি করে এবং সার্জারির প্রয়োজন হয়, তখন আপনি কার কাছে ছুটবেন। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট প্রফেসর ডেন্টিস্ট ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আক্কেল দাঁতের ব্যথা এটা তো মানে ভীষণ ভীষণ রকম যন্ত্রণাদায়ক একটা ব্যথা। আমার পিছনে যিনি আছেন ক্যামেরায়, দুদিন ধরে তিনিও আক্কেল দাঁতের ব্যথায় ভুগছেন, এবং যে কারণে কথাও কম বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই আক্কেল দাঁতের ব্যথাটা এত তীব্র কেন হয়? প্রথম কথা যে আমাদের বুঝতে হবে যে তুমি যেরকম বললে দাঁতের ব্যথাটাই তীব্র। হ্যাঁ। আমাদের এই চোয়ালে নার্ভ সাপ্লাইটা এরকম, দাঁতের ব্যথা হলেই খুব তীব্র ব্যথা। এবার আক্কেল দাঁতের ব্যথাটা তীব্রতার কারণটা হচ্ছে একে তো ওর লোকেশনটা খুব গন্ডগোলের। আমাদের বুঝতে হবে যে আক্কেল দাঁতের প্রবলেমটা এরকম হলো কেন, মানে কি তুমি স্পেস নিয়ে বলছিলে যে স্পেস থাকে না, ওঠে না, উঠলেও ভুল জায়গায় ওঠে, কেন এরকম? আসলে আক্কেল দাঁতটা কিন্তু একটা ভেস্টিজিয়াল অর্গান আজকের দিনে, মানে এই দাঁতটার আর খুব একটা প্রয়োজন নেই। এবার আমরা যদি একটু বিবর্তনের জন্য পিছিয়ে যাই, তাহলে দেখবো আগেকার দিনে যারা মানুষ ছিলেন তাদের চেহারা তো অনেক বড় হতো, তাদের চোয়ালও অনেক বড় হতো, কারণ তারা তাদের ফুড হ্যাবিট কাঁচা মাংস খেতেন, তখন তাদের দাঁতের সংখ্যা বেশি ছিল। আচ্ছা, মানে আমরা যে 32টা দাঁত বলছি তার থেকেও বেশি ছিল। হ্যাঁ, তখন মানে এরকম আগে দেখাও গেছে যে আগে 32টারও বেশি দাঁত ছিল। আচ্ছা, বহু যুগ আগে। এবার আস্তে আস্তে এভলিউশনের সঙ্গে সঙ্গে একটা করে দাঁত কমছে, খাদ্যাভ্যাস চেঞ্জ হচ্ছে, আমরা মডিফাইড ফুড খাচ্ছি, চিবুনো গুলো একটু অন্যরকম হচ্ছে, কাঁচা মাংস ফলমূল কম খাচ্ছি, সেজন্য চোয়ালগুলো ছোট হয়েছে, কিন্তু দাঁতের সংখ্যাটা এখনো চট করে কমেনি। আচ্ছা, এই জন্য শেষ দাঁতটা বেরোনোর জন্য যে স্পেস, মানে 7 নম্বর দাঁত, আক্কেল দাঁত হচ্ছে 8 নম্বর দাঁত, 4টা 32টা, 8 নম্বর গুলো হচ্ছে আক্কেল দাঁত। তাহলে 7 নম্বর দাঁত এবং এই যে চোয়ালটার নিচের চোয়ালটা যেখান থেকে উঠছে বা উপরের চোয়ালটা যেখানে শেষ, এই অ্যাসেন্ডিং র্যামাস বা এই এই টিউবারোসিটি রিজিয়নে এইখানে যে স্পেস, এই স্পেসটা যদি আক্কেল দাঁতের যে ডাইমেনশন আছে তার থেকে বড় না হয়, তাহলে তো আক্কেল দাঁত বেরোতে পারবে না, স্বাভাবিক ঘটনা। এবার এটা একটা কারণ যে আক্কেল দাঁতটা এখানে আটকে যায়, কারণ 7 নম্বর বা সেকেন্ড মোলার দাঁতের পিছনের সারফেস, যেটাকে আমরা ডিস্টাল সারফেস বলি আমাদের ডাক্তারি পরিভাষায়, এবং অ্যাসেন্ডিং র্যামাস বা টিউবারোসিটি রিজিয়নটার যা ডাইমেনশন আক্কেল দাঁতটা তার থেকে বড়, সেটা আটকে যায়। আর তুমি যেটা বললে এটাও একদম ঠিক, আক্কেল দাঁতের পজিশনগুলো কিন্তু অন্য দাঁতের মতন একদম স্ট্রেট নয়। অধিকাংশ সময়ই আমরা দেখি আক্কেল দাঁত আইদার এরকম, এটাকে মিজোঅ্যাঙ্গুলার বলে, বা পেছন দিকে ডিস্টোঅ্যাঙ্গুলার বলে, বা একদম শোয়ানো হরিজন্টাল, একদম বিষ্ণুর অনন্ত শোয়ানোর মতন হরিজন্টাল পজিশন। বিষয়টা কি মানে জায়গার অভাবের জন্যই হয়? মানে আপনি যে রিজিয়নটার কথা বলছেন, হ্যাঁ, জায়গার অভাব একটা একটা রিজন, প্লাস এই দাঁতগুলোর পজিশন। আসলে এই দাঁতটা তো সবচেয়ে লাস্টে ডেভেলপ করে, পুরো আর্চ ডেভেলপ করার পর যেহেতু এই দাঁতগুলোর পজিশন গুলো, এটা নিয়ে না আমাদের খুব রিসার্চ এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে না, কেন আক্কেল দাঁতের পজিশন বিভিন্ন রকম হয়, কিন্তু আক্কেল দাঁতের পজিশন কিন্তু অন্য দাঁতের মতন স্ট্রেট ইউজুয়ালি হয়ই না, খুব কম ক্ষেত্রে হয়। যে ক্ষেত্রে হয় সেক্ষেত্রে দাঁতটা বেরিয়েও চলে আসে।
এবার আক্কেল দাঁতটা বেরোনোর তো একটা পার্টিকুলার বয়স আছে, সেই বয়সের মধ্যে যদি এটা না আসে অধিকাংশ সময় এই জিনিসটা ভেতরেই আটকে থাকে। আচ্ছা এবার ভেতরে আটকে থাকলে অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই, যদি না দাঁতটার কোনো সিস্টিক চেঞ্জ বা টিউমারাস চেঞ্জ হয়ে যায়, মানে একদম হাড়ের মধ্যে আছে। আচ্ছা কিন্তু সেক্ষেত্রে দুটো খুব খারাপ অসুখ, একটার নাম ডেন্টিকের সিস্ট, এটা সিস্ট দাঁতের যে বাডটা সেটাকে ঘিরে একটা সিস্ট হয়। আচ্ছা এর থেকেও খারাপ অসুখটার নাম হচ্ছে অ্যামিলোব্লাস্টোমা, এটা একটা টিউমার। আচ্ছা এটা আরেকটা নাম হচ্ছে অ্যাডামান্ট টিউমার। প্রবলেমটা হলো টিউমারটা বিনাইন টিউমার, কিন্তু এর এর কনসিডারেশনটা ক্যান্সারের মতো। আচ্ছা সেক্ষেত্রে কিন্তু দাঁতটা তুললেই কাজ হবে না, ম্যান্ডিবলের ওই জায়গাটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা অতএব ওয়েস্টার্ন কালচারে কিন্তু আক্কেল দাঁত বোঝার জন্য কোন পজিশনে আছে, বেরোচ্ছে কিনা এটা বোঝার জন্য এই একটা অর্থোপ্যান্টোমোগ্রাম মিনিমাম একটা পুরো সমস্ত দাঁতের এবং চোয়ালের এক্স রে করা হয় প্রত্যেক 5 বছরে, 12-13 বছরের পর থেকে। কিন্তু আমাদের এখানে তো সেই চল নেই, যতক্ষণ না প্রবলেম হয় করা হয় যতক্ষণ না। না দাঁতের কোনো সমস্যা Absolutely. হচ্ছে, তারপরে ওষুধের দোকান থেকে পেন কিলার কিনে খাওয়া হচ্ছে, তারপরেও যখন সমস্যা মিটছে না তখন মানুষ হ্যাঁ, ডাক্তারের মানে কাছে পৌঁছায়। অ্যামিলোব্লাস্টোমাটা কিন্তু খুব একটা ভালো অসুখ নয়, কারণ এর সার্জিক্যাল ইমপ্লিকেশনটা অত্যন্ত বেশি। এর পরের যে ঘটনা সেটা হচ্ছে যে এবার আক্কেল দাঁতের মনে করি যে উপরের দিকে উঠে এসছে কিন্তু পুরো বেরোতে পারছে না, আচ্ছা। তখন প্রবলেমটা কি হয়? তখন প্রবলেম হচ্ছে যে ওখানে যে অংশটা মাড়ির মতো যে অংশটা মিউকোসাটা দিয়ে ঢেকে থাকে, কিছুটা অংশ হয়তো বেরিয়েছে, একটা কাজ বা বেরোয়নি, মাঝে মাঝে জায়গাটা ফুলছে, কারণ ওই যতটুকু বেরিয়েছে তার এবং ওপরের যে মাড়িটা বা ওপরে যে মিউকোসাটা আছে এর মাঝখানে যে ফাঁকটা আছে এখানে খাবার ঢুকছে, খাবার ঢোকার ফলে বারবার ওখানে ইনফেকশন হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, মাড়িটা ফুলে উঠছে। মাড়িটা ফুলে উঠলে অসুবিধা হলো উল্টো দিকের দাঁত, উপজিং আর্চের দাঁত যদি সেখানে কামড় পড়ে সেখানে একটা অ্যাবসেস হয়ে গেল, ওখানে হঠাৎ করে দেখা গেল যে ওখানটায় একটা ফুলে পুঁজ তৈরি হয়েছে, জমে গেছে। পেরিকরোনাল অ্যাবসেস বলা হয়। এই অসুখটার নাম পেরিকরোনাইটিস। আর এই যে সিচুয়েশনটা যেটাখানে পুঁজ তৈরি হয়ে গেলে সেটাকে আমরা পেরিকরোনাল অ্যাবসেস বলি। এটা কিন্তু অত্যন্ত যন্ত্রণাদায়ক। পেরিকরোনাল অ্যাবসেস হলে খুব প্রবলেম, কারণ ব্যথা হয়। অনেক সময় আমি দেখেছি পেশেন্ট ট্রিসপাস ডেভেলপ করে, পেশেন্টের মুখ খুলতে পারেন না, 1 ফিঙ্গার 2 ফিঙ্গার ওপেনিং হয়, এরকম সিচুয়েশনে দেখেছি যে মুখটা খুলতেই পারছেন, আচ্ছা এতটাই ইনফ্লামেশন আছে, এতটাই। খুব স্বাভাবিকভাবে মানে ইভেন আমার তো মনে হয় এই জয়েন্টটাও এফেক্টেড হয়, মানে আমাদের যে এই দুটো এই যে মাসেল গুলো আছে, মাসেল গুলো এফেক্টেড হলে মাসেল মুখ খুলতে অসুবিধা হয়, খুবই অসুবিধা হয়। সেক্ষেত্রে আমি দেখেছি পেশেন্ট প্রায় 2 সপ্তাহ 2.5 সপ্তাহ লিকুইড ডায়েটে রয়েছে, মুখে খুলছে না, খাবার খেতেই পারছে না। অতএব আক্কেল দাঁতের সমস্যা কিন্তু, হ্যাঁ তবে আক্কেল দাঁতের সমস্যা হলে প্রথমে কি দাঁত তুলে ফেলতে হবে এরকম কোনো ব্যাপার না, তা নয়। কিন্তু যদি জিনিসটা ফ্রিকোয়েন্টলি হতে থাকে, আপনি ওষুধ খাচ্ছেন কমছে না। আচ্ছা, আক্কেল দাঁতের ক্ষেত্রে অনেক সময় সুবিধা হচ্ছে যে কেউ যদি গরম জলে নুন দিয়ে কুলকুচি করে, অনেক সময় হয় যে জায়গাটা রিলিফ লাগতে পারে। এবার আক্কেল দাঁত ওঠার যদি স্পেস থাকে এবং আক্কেল দাঁত তার সেক্ষেত্রেও ওঠার সময় অনেক সময় প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে কি বলি, বেলুনিং এক্সারসাইজ করতে বলি। বেলুনিং এক্সারসাইজটা কি, গরম জল নুন দিয়ে নিয়ে যেদিকে এই প্রবলেমটা হচ্ছে মুখের দিকটা গালটাকে বেলুনের মতো করে ফুলাতে হয়, তাহলে কি হয় একটু ফ্যাসিলিটেটেড হয় দাঁতটা বেরিয়ে আসার জন্য। কিন্তু এর পরেও যদি আক্কেল দাঁতটা বেরিয়ে না আসে এবং বারবার কষ্ট হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর কাছে যাওয়াই শ্রেয়। এবং অনেকেই আমাকে এসে বলেন যে এরকম একটা সিচুয়েশন নিয়ে আসেন যে আক্কেল দাঁত আমি তুলতে চাইছি না, আপনি একটা কিছু ব্যবস্থা করুন। মুশকিলটা হচ্ছে পজিশনটা যদি গন্ডগোল থাকে সেক্ষেত্রে কিন্তু আক্কেল দাঁত তুলতেই হবে, সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো অন্যথায় নেই। এবং এইটা কিন্তু রাখলে বারবার এই প্রবলেম হবে। আমি এরকম আমার অভিজ্ঞতা আছে যে পেশেন্ট এসে বলেছেন, আমি বলেছি, সে মনে করেছে না ঠিক আছে আপনি ঠিক আছে আমাকে তো ব্যথা কমানোর জন্য কিছু ওষুধ দিতেই হয়েছে বা অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে, দেওয়ার পর পেশেন্টকে বলেছি যে এটা সার্জিক্যালি এক্সট্রাক্ট করতে হবে, সে করেননি। আবার 3-4 মাস বাদে এসে সেম প্রবলেম নিয়ে এসছে, আমি সেবারও বলেছি সার্জিক্যালি এক্সট্রাক্ট করতে হবে, সেক্ষেত্রেও করেননি। প্রবলেম যদি রেখে দেওয়া হয় তাহলে তো সমস্যা। এবার যখন তৃতীয়বার এলেন হ্যাঁ। 6-7 মাস বাদে, এবার কাঁদতে কাঁদতে এলেন, মুখটা আর খুলছে না। আমি বললাম যে দেখলেন আগের 2বার বলেছিলাম আপনি ইগনোর করলেন, এইবার বুঝতে পারছেন এবার স্যার মুখটা খুলছে না এবং বলছে যে চামচে করে লিকুইড খাবার খেতে, আমি কিছু করার নেই। আমি এক্ষেত্রে আপনাকে ইচ্ছা করলো বলছি এখন তুলে দিন, আমি যে মুখটাই খুলছি না, আমি তুলবোটা কি করে? সত্যি তো তাই। অতএব এই সিচুয়েশন থেকে রিভার্ট করতে 1.5 সপ্তাহ 2 সপ্তাহ সময় লাগে, ওষুধ লাগে, এক্সারসাইজ করতে হয়, তিনি আরো কষ্টে ভোগেন।
অবশ্যই। এবার সেই জন্যই বলি যে আক্কেল দাঁতের প্রবলেম যদি খুব ফ্রিকোয়েন্টলি হতে থাকে, যে 2 মাসে 3 মাসে একবার করে হচ্ছে, বছরে 4বার 5বার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে যে যদি এটাকে সার্জিক্যাল রিমুভ করার কথা ডাক্তারবাবু বলে থাকেন, সেক্ষেত্রে সার্জিক্যালি রিমুভ করে নেওয়াটাই ভালো। কারণ ও দাঁতটা কিন্তু আর বেরোবে না, এবং যতক্ষণ ও শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত ঝামেলা করবে। মানে আমরা কি অ্যাপেন্ডিক্সে যদি ব্যথা হয়, অ্যাপেন্ডিসাইটিস হয়, বা গল ব্লাডারে স্টোন হলে ফেলে রেখে দিই, ফলে তার জন্য আমাদের ভোগান্তি পোহাতেই হবে। সেক্ষেত্রে কিন্তু সার্জারি করতে হবে। অ্যাপেন্ডিসাইটিস থাকলে তাকে অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে, বা কোলোসিস্টেক্টমি করে গল ব্লাডারটা বের করে দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। সেক্ষেত্রে আমি যদি মনে করি না আজ যে নয় কাল করবো, সেক্ষেত্রে কিন্তু কোনো খারাপ সিচুয়েশনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, এবং তার জন্য যথেষ্ট রকম ভোগান্তি হয়, ব্যথা হয়, কষ্ট হয়, মুখ খুলতে অসুবিধা হয়, এটা কিন্তু হয়। যদি আমার দাঁত তুলতেই হয়, মানে আমি কেন বলছি যে প্রথম কথা একেবারে এটাকে থার্ড মোলারই বলা হয় বোধহয়, একবারে এন্ডের যে আমাদের দাঁতটা, এবং সেখানে জায়গা কম, অনেক সময় দাঁতটা ওঠেই দেখাই যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই দাঁতটা তাহলে তোলা হয় কি করে? মানে আমি যেটা দেখতে পাচ্ছি না, মানে যেটা একেবারে মাড়ির ভিতরে হয়তো কোন পজিশনে রয়েছে আমি বুঝতে পারছি না। প্রথমে তো ডায়াগনোসিস করতে হয় কোন পজিশনে রয়েছে। সেটার জন্য একটা তো রেডিওগ্রাফ দরকার, যেটা বললাম ওপিজি, তার সঙ্গে লোকাল একটা রেডিওগ্রাফ। অনেক সময় হয় কি ওর অ্যাঙ্গুলেশন এত খারাপ থাকে, আমাদের একটা সিটি স্ক্যান, সিবিসিটি স্ক্যানও করতে হতে পারে। সিটি স্ক্যানও করতে হতে পারে, যে দুটো জিনিস দেখার জন্য। ওই মার যে দাঁতটা, তার নিচে একটা নার্ভ গেছে, ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ বলে। এই নার্ভের তুলনায় এই দাঁতটা কোন পজিশনে আছে সেটা বোঝা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি যদি না দেখে করি, সেক্ষেত্রে নার্ভটা ইঞ্জুরি হলে কিন্তু কমপ্লিট এখানে নামনেস হয়ে যাবে, এটা একটা বড় প্রবলেম। এবং অনেক সময় হয় লিঙ্গুয়াল নার্ভটা ইঞ্জুরি হয়, জিভের একটা সাইডে কমপ্লিটলি নামনেস হয়ে থাকে, সেটা আমাদের অনেক সময় দরকার হতে পারে। তবে ইউজুয়ালি লোকাল এক্সরে এবং অর্থোপ্যান্টোমোগ্রাম বা ওপিজি করলে আমরা জানতে পেরে যাই। কোনো কোনো ক্ষেত্রে খুব ক্রিটিক্যাল সিচুয়েশন থাকলে এই 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 সিটি স্ক্যানটা করতে দরকার হতে পারে। এবার দাঁতের পজিশনের তারতম্য অনুযায়ী ঠিক করা হবে অ্যানাস্থেটিক কিরকম হবে। ইউজুয়ালি লোকাল অ্যানাস্থেটিক হয়ে যায়, কিন্তু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকে আছেন যে 4টে দাঁতই একসঙ্গে তুলতে হবে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু জেনারেল অ্যানাস্থেটিক দরকার পড়ে, সেটা করা হয় না। আমি ইউজুয়ালি লোকাল অ্যানাস্থেটিক করতেই প্রেফার করি, কিন্তু অনেকেই আছে 4টে দাঁত একসঙ্গে একবারে তুলে ফেলতে হবে। তবে আমার মনে হয় যে দুটো জিনিস, একটা হলো এই দাঁতটা যদি একদিকের দাঁত তুলতে হয় ওপরের বা নিচের, সেক্ষেত্রে তার উল্টো দিকের কাউন্টার পার্ট দাঁতটাকে তুলে ফেলাটাও একদমই ঠিকঠাক। মানে এরকম নয় যে আমি দাঁতটা তুলে নিলাম, যদি উল্টো দিকে দাঁতটা বেরিয়ে এসে থাকে, কিছুদিন বাদে 6 মাস 1 বছর বাদে কিন্তু ওই দাঁতটা আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করবে, যদি স্পেস থাকে। অতএব সেক্ষেত্রে দুটো দাঁত তুলে ফেলাই দোস্তুর। এবং অধিকাংশ সময় আমি সেই পাথরিটাই নিই। তুমি জিজ্ঞেস করছিলে না যে দাঁত তো দেখাই যাচ্ছে না, তাহলে আমি তুলবো কি করে? সেজন্য আমরা দাঁত থেকে ওই জায়গাটাকে, মাড়িটাকে ওপেন করি, ফ্ল্যাপ বলে, ফ্ল্যাপ করে ওপেন করি। এইবার প্রবলেম হলো অধিকাংশ সময় দেখা যায় এই দাঁতটা হাড়ের মধ্যে রয়েছে। হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে অনেক সময় দেখা যায় এটা হাড়ের মধ্যেই আর কি, একদম, মানে হয়তো দাঁতটা অল্প একটু অংশ বেরিয়েছে, বাকিটা পুরো হাড়ের মধ্যে। তাহলে সেক্ষেত্রে আমাকে হাড়টাকে রিমুভ করতে হবে। ছোটবেলায় শুনেছি, ওখানে আমিও শুনেছি যে হাড়টাকে ছেড়িয়ে হাতুড়ি দিয়ে, চিজেল ম্যালেট বা অস্ত্রটক দিয়ে মারা হতো। সেক্ষেত্রে এরকম সিচুয়েশন হয়েছে যে মারতে গিয়ে চোয়াল ডিসলোকেশন হয়ে গেছে, জয়েন্ট এতটাই উপরে ফোর্স হয়ে গেছে। হ্যাঁ, তবে এখন আমাদের টেকনিক্যালি অনেক আমরা উন্নত হয়েছি, ওই ধরনের জিনিস দরকার হয় না। বিগত 20-22 বছর ধরে, আরেকটু সময় ধরে আমরা রোটারি ইউজ করি। রোটারি মানে বার, একটা জিনিস ঘুরছে, হ্যান্ডপিসের সঙ্গে লাগানো আছে, সেই ঘুরলে ওখানে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার স্প্রে করা হয় বা জেট দেওয়া হয়, এবং ওই বারটা দিয়ে ওখানে বোনটা বা হাড়টা কেটে দাঁতটাকে রিট্রিভ করে বের করা হয়। ইন্টারাপ্ট করছি আপনাকে। প্রথম কথা হচ্ছে আপনি মাড়ি কাটছেন, ফ্ল্যাপ ওপেন করছেন, তারপরে আবার সেই দাঁতটাকে, মানে চোয়ালটাকেও হয়তো প্রয়োজনে কাটার প্রয়োজন পড়ছে, এবং তারপরে আপনি দাঁতটাকে কোন একটা রোটারির মাধ্যমে সেটাকে আপনি, হাড়টাকেও আমি রোটারি দিয়ে কাটছি। হ্যাঁ, এবং দাঁতটা অনেক সময় ইনট্যাক্ট কাটা যায়, অনেক সময় আমাকে করোনেক্টমি করতে হয়, মানে দাঁতটাকে কেটে দুটো ভাগে তুলতে হয়। হ্যাঁ, আমার জিজ্ঞাসা এটা যে এই যে এতটা একটা কমপ্লেক্স প্রসেস,
এটা সব জায়গায় কি সম্ভব? এটা মানে আমরা আমাদের আশেপাশে যে সমস্ত ডেন্টাল ক্লিনিক গুলো দেখি। না, রোটারি তো পসিবল, কিন্তু আমি এরপরে যেটা বলবো সেটা হচ্ছে রোটারি করলে কিন্তু দুটো প্রবলেম আছে। একটা হলো যে যেহেতু রোটারির তে জল অনেক সময় হয় যে আমি কাটছি কিন্তু জলটা এক্স্যাক্টলি ওর মুখে গিয়ে পড়ছে না, সেক্ষেত্রে কিন্তু হাড়ে রোটারি লাগলে সেখানে টেম্পারেচার অনেক রাইজ করে, এবং রোটারিতে যেটা প্রবলেম সেটা হচ্ছে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, ফোলা ব্যথাগুলো অনেক বেশি। দ্বিতীয়টা খুব মারাত্মক, সেটা হচ্ছে আমি আগেই বলছিলাম যে ওখানে খুব সফট টিস্যু আশেপাশে থাকে, প্লাস অনেক সময় নার্ভও থাকে, লিঙ্গুয়াল নার্ভ স্পেশালি। রোটারি কিন্তু সফট টিস্যু আর হার্ড টিস্যুর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না, অন্ধের মতো। ও তরোয়াল শুধু চালায়, ও কিন্তু কোনটা হাড় কোনটা ড্রিল অ্যাবসলিউটলি ড্রিলটাই রোটারি বলছি। ও কিন্তু কোনটা হাড় আর কোনটা সফট টিস্যু সেটা কিন্তু আলাদা করতে পারে না। অতএব এটা যখন ঘোরে সেই সময় যদি কোনো সময় একটা সফট টিস্যু চলে আসে বা নার্ভে টাচ করে যায় তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়, সেটা কেটে শূন্য ছাড়া হয়। সেই জন্য আমাদের এখন একটা ডিভাইস এসেছে, এই ডিভাইসটার নাম হচ্ছে আল্ট্রাসনিক বোন সার্জারি বা পিজো সার্জারি। এটা আমি এখন খুব রেগুলারলি ইউজ করি। কলকাতায় একটু পপুলারিটি কম কারণ ডিভাইসটা একটু নতুন। এটা হচ্ছে, এই ডিভাইসটা দুটো সুবিধা আছে। এক নম্বর হচ্ছে ডিভাইসটার মধ্যে থেকে জল স্প্রে আকারে বেরোয় এবং এটা ঘুরে না, এটা ড্রিলের মতো ঘোরে না, এটা ভাইব্রেশন করে, আল্ট্রাসনিক ভাইব্রেশন। ভাইব্রেশনটা অত্যন্ত বেশি, 2.5 লাখ থেকে 4.5 লাখ ভাইব্রেশন পার মিনিট। এবং সেই ভাইব্রেশনটা হওয়ার জন্য এই বিভিন্ন রকম টিপস আছে যেগুলো দিয়ে কাটা যায়। বোনটা কাটে, কিন্তু সুবিধাটা হলো বোনটা ভীষণ প্রিসাইজলি কাটে। এটা একটু স্লো ডিভাইস, সময়টা একটু বেশি লাগে, কিন্তু এর প্রিসিশন লেভেল অত্যন্ত বেশি। দ্বিতীয় অ্যাডভান্টেজটা খুব বেশি, সেটা হচ্ছে এটা টিস্যু স্পেসিফিক। ও কিন্তু সফট টিস্যুর গায়ে লেগেও যায়, যেটা রোটারিতে যেটা একদম না। রোটারিতে সফট টিস্যুর গায়ে লেগে গেলেও কেটে একদম ওটাকে একদম শেষ করে দেবে। এটা কিন্তু সেরকম নয়। ও যদি সফট টিস্যুর গায়ে বা কোনো নার্ভের গায়ে বা কোনো ভেসেলের গায়ে লেগে যায়, এটার যেহেতু ভাইব্রেশনই চলে, ও কিন্তু কাটতে পারবে না, কারণ নার্ভ বা ভেসেল যেটা টিস্যু দিয়ে তৈরি তার মধ্যে জল আছে, ওটা শকটাকে অ্যাবজর্পশন করে নেয়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তো বটেই, ইন্ডিয়াতেও আস্তে আস্তে পপুলার হচ্ছে, কলকাতাতে খুব পপুলার নয়। কিন্তু আমি বিগত বেশ কিছুদিন ধরে এখন এই আল্ট্রাসনিক বোন সার্জারি বা পিজো সার্জারি ইউজ করছি, এবং সত্যি বলছি এর কিন্তু পোস্ট অপারেটিভ আউটকাম অত্যন্ত ভালো। স্বাভাবিক হবেই, কারণ হচ্ছে রোটারি যিনি চালাচ্ছেন তিনি কতটা দক্ষ তার একটা মানে ব্যাপার তো থাকেই। উপরন্তু আপনি দক্ষ হলেও আপনার ভুল হতেই পারে, এবং সেক্ষেত্রে মাড়ির যে অংশ বা নার্ভের যে অংশ কাটতেই পারে, এবং যদি সেটা কাটে সেক্ষেত্রে সেরে ওঠার সম্ভাবনাটা বা সেরে ওঠার পিরিয়ডটা অনেকটা বেড়ে যায়, এবং এর পরে আর মানে সার্জারির পরে কমপ্লিকেশনসও অনেক বেশি। মানে নরমাল আমি দেখেছি যে রোটারির তুলনায় পিজো বা আল্ট্রাসনিক সার্জারি ইউজ করলে কিন্তু কমপ্লিকেশন অনেক কম হয়, ফোলা কম হয়, ব্যথা কম হয়, রিকভারি খুব তাড়াতাড়ি হয়। স্পেশালি যারা ডায়াবেটিক পেশেন্ট আছে এদের জন্য কিন্তু রোটারির তুলনায় আল্ট্রাসনিক বা পিজো সার্জারি অনেক বেটার টেকনিক। মানে এটা ডায়াবেটিক রোগীরাও মানে এই ধরনের সার্জারি অ্যাভেল করতে পারে। হিলিং এর জন্য যদি আমরা দেখি, কারণ ডায়াবেটিক রোগীদের হিলিং কম্পারেটিভলি স্লো। রোটারির একমাত্র অ্যাডভান্টেজ রোটারির সার্জারিটা একটু তাড়াতাড়ি হয়, কিন্তু রোটারির ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেগুলো বললাম, ফোলা, ব্যথা, এবং যেহেতু টিস্যু কন্ট্রোল কম সেজন্য কিন্তু পোস্ট অপারেটিভ হ্যাজার্ডও কম্পারেটিভলি বেশি থাকে উইথ রেসপেক্ট টু আল্ট্রাসনিক বোন সার্জারি বা পিজো সার্জারি। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, আক্কেল দাঁতের সমস্যায় ভুগছেন, রোজই কিছু না কিছু কমপ্লিকেশনস তারা দেখতে পাচ্ছেন মুখের মধ্যে, ফোলা, পুঁজ, তো তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ একটাই, যদি অ্যাটলিস্ট একবার ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে সত্যি সত্যি আপনার আক্কেল দাঁতটা তোলার দরকার আছে কিনা। এরকম হতে পারে যে দাঁতটা হয়তো ঠিক সময় বেরোবে কিন্তু তার পজিশনও আছে, কিন্তু এখন এই মুহূর্তে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে দাঁতটা মেডিকেশন দিয়ে আপাতত কন্ট্রোল করা যায়। কিন্তু যদি এরকম হয়, এর পজিশন এরকম বা ডাইমেনশনটা এরকম যেটা বেরোনোর কোনো সম্ভাবনা নেই, সেক্ষেত্রে সার্জারির অল্টারনেটিভ অন্য কিছুই করা সম্ভব না। মনে রাখবেন, আপনাকে সার্জারি আজ নয় কাল করাতেই হবে, কিন্তু আপনি যত দেরি করবেন তত ভোগান্তি বাড়বে। অতএব এটা অ্যাট দ্য আর্লিয়েস্ট সার্জারি করানো উচিত। এবং যে টেকনোলজির সম্পর্কে এতক্ষণ আপনাদের সঙ্গে ডিসকাস করছিলাম, আল্ট্রাসনিক বোন সার্জারি বা পিজো সার্জারি, আপনি খোঁজ নিন কোন ডাক্তারবাবু
এটাতে করেন। কারণ আপনি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন যে আপনি কিভাবে করবেন, আপনি কি ড্রিল ইউজ করবেন, বা আপনি কি ছিনি হাতুড়িতে কেউ আর আজকাল না, ব্যবহার মানে করেন? আমাদের এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য একটাই, যে এই যে নতুন রকম যে টেকনোলজি বাজারে এসছে বা ধরুন আমাদের শহরে এসছে, সেটা সম্পর্কে অবগত থাকতে হবে। কারণ একটা সময় ছিল যখন আমরা এই দেখেছি যে বিভিন্ন ক্লিনিকে রোটারি ইউজ হতো, তো এখন এই যে আল্ট্রাসোনিক যে টেকনোলজিটা ইউজ হচ্ছে দাঁত কাটার ক্ষেত্রে বা দাঁত তোলার ক্ষেত্রে, আমার যদি সেই সামর্থ্য থাকে বা আমি যদি মনে করি যে না, আমি আমার দাঁতটা আমি নিরাপদে তুলতে চাই যাতে ভবিষ্যতে কমপ্লিকেশনস কম হয়, তাহলে এই ধরনের সার্জারি মানুষ নিতেই পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে মানুষকে তো জানতেও হবে যে এই ধরনের একরকম সার্জারি অ্যাভেলেবেল আছে বা মানে বাজারে। হ্যাঁ, মানে হ্যাঁ। এটা যেটা বলার, তুমি হুম, মাঝখানে হুম, সামর্থ্যের কথা হুম, বললে, হুম। এটা কিন্তু রোটারির থেকে বিশাল বিশাল বেশি ডিফারেন্স কিছু নেই। আচ্ছা, আমি আবার ভাবলাম যে যেহেতু এটা নতুন টেকনোলজি না এবং না এটাতে না না, খরচ অনেক বেশি। প্রাইস ওয়াইজ হ্যাঁ। একটু বেশি, কিন্তু বিশাল বেশি নয় যে আচ্ছা আচ্ছা এটা আচ্ছা অ্যাফোর্ড করতে পারবে না। আচ্ছা আচ্ছা। প্রবলেম হচ্ছে এই ডিভাইসটার অপ্রতুলতা হ্যাঁ। এবং ডাক্তারদের ট্রেনিং এর অভাব। ও। ডিভাইসটা এরকম নয় যে হ্যাঁ। ডিভাইসটা দিয়ে করলে রোটারির থেকে অনেক বেশি খরচ হবে, কিন্তু একটা কথা ঠিক যে ডিভাইসটা কলকাতা শহরে তথা ভারতবর্ষেই একটু কম প্রচলিত, এবং অধিকাংশ ডাক্তারবাবুরাই এতে এখনো ট্রেন্ড নয়। আশা করছি নেক্সট 1-2 বছরে ডাক্তারবাবুরা ট্রেন্ড হয়ে যাবেন। কিন্তু ডিভাইসটা যেহেতু নতুন এসছে, যে কোনো নতুন ডিভাইস একটু বাজারে আসলে সেটা ক্লিনিক্যাল সায়েন্সে, ক্লিনিক্যাল অ্যাসপেক্টে, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আসতে তো সময় নেয়। কিন্তু এটা কিন্তু একদম যুগান্তকারী চেঞ্জ, রোটারির থেকে কমপ্লিটলি চেঞ্জ। যারা এই পিরিয়ড দিয়ে অলরেডি সার্জারি করেছেন, তারা হয়তো কেউ আমাদের ভিডিও দেখছেন, তারা বলতে পারবেন। যারা ভাবছেন যে এরকম করাবেন, তাদের আপনি পরামর্শ দিতে পারবেন, যদি আপনার চেনাশোনা কেউ থাকে যে এইরকম ধরনের একটা সার্জারিক্যাল ডিভাইস এসছে, এটা কিন্তু একদম চেঞ্জ। মানে এটার ডিফারেন্স বলো, মানে ওপেন গলব্লাডার আর ল্যাপকোলির মধ্যে যতটা ইনভেশনের ডিফারেন্স, এটাও প্রায় ততটাই ডিফারেন্স। অতএব যেহেতু ল্যাপকোলি বা ল্যাপারোস্কোপিক সার্জারি একটা যুগান্তকারী চেঞ্জ নিয়ে এসছে সার্জারির ক্ষেত্রে, সেরকমই আগামী দিনে কিন্তু এই আল্ট্রাসনিক বোন সার্জারি বা পিজো সার্জারি একটা সম্পূর্ণ নতুন দিগন্ত খুলে দেবে, স্পেশালি থার্ড মোলার এবং যে কোনো রকম বোন সার্জারির ক্ষেত্রে। যেখানে আমরা রোটারি ইউজ করতাম, যেখানে রোটারি ইউজ করলে এত ধরনের প্রবলেম আমাদের ছিল, সেক্ষেত্রে কিন্তু আল্ট্রাসনিক বোন সার্জারি বেশ কয়েক ধাপ এগিয়ে দিচ্ছে আমাদের এই প্রযুক্তি এবং বিজ্ঞানকে। থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত সুন্দর একটা তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা যারা ভাবছেন যে আক্কেল দাঁতের ব্যথা নিয়ে কোথায় যাবেন, কিভাবে তার চিকিৎসা করবেন, বা ব্যথায় প্রচন্ড ভয় পাচ্ছেন, তারা কিন্তু এই ধরনের সার্জারির হেল্প নিতেই পারেন। এই সার্জারির ফলে যেমন খুব তাড়াতাড়ি আপনি সেরেও উঠবেন এবং আপনার দাঁতটি কিন্তু প্রিসাইজলি তুলে ফেলা সম্ভব হবে। এটা নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার দিয়ে দিলাম, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।